বেশ, সুস্মিতাকে এবার ফিরে আসতে বলবেন। বেশ, থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অন তোবা টেক সিং, a disturbing short story by Manto, by Sadat Hasan Manto. It's a story which has been written in Urdu originally. আমরা স্টোরিটার প্রথম দিকের অংশটা পড়ে ফেলেছি, আমরা দ্বিতীয় দিকের অংশের দিকে যাব। It is actually a story about a madman called Bishan Singh. It's a story about his insanity, or we can call it, it's a story about the insanity of the Indian and the Pakistani politicians. এই ধরনের রাজনীতিবিদ যারা যারা এই ভয়ঙ্কর পার্টিশন নামক জিনিসটাকে ঘটিয়েছিলেন, তাদের স্যানিটি নিয়ে হয়তো প্রশ্ন করছেন সাদাত হাসান মান্টো। We have been introduced at the very beginning of the short story with an asylum in Lahore, and this is actually a story about the exchange of the mad people from India and Pakistan after 2 years of the partition হয়ে গেছে, এরকম একটা ভয়ঙ্কর গেম অফ দ্য ম্যাড মেন has already occurred, in which almost 12 million people got displaced. 12 মিলিয়ন, 1 কোটি 20 লক্ষ মানুষজন ডিসপ্লেসড হয়েছেন। অনেকে বলে 1 কোটি 20 লক্ষ থেকে 2 কোটি মানুষ কাঁটা তারের এদিক থেকে ওপারে। দ্য গেম অফ দ্য বার্ড ওয়্যার ফেন্সেস, কাঁটা তারের এপার ওপার এফোর হয়ে গিয়ে প্রায় দুটো দেশের 12 লক্ষ 1 কোটি 2 লক্ষ মানুষজন অ্যাফেক্টেড। এইরকম একটা সিচুয়েশনের পরেও 2 বছর বাদে এরা এই যারা পাগল, দোজ আর ম্যাড পিপল, হিন্দু ম্যাড পিপল, ইসলামিক ম্যাড পিপল, তাদেরকে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে নিয়ে যেতে চায়। এর কাহিনী হচ্ছে এই তোবা টেক সিং। আমি আগেই বলেছি, দ্য টাইটেল অ্যাকচুয়ালি অ্যালিউডস টু the kind-hearted man Toba Tek Singh, who was actually a great hero of the district, Punjab district of Pakistan. সেখানে তোবা টেক সিং বলে একজন মানুষ ছিল, kind-hearted man, যারা তৃষ্ণার্ত মানুষ, থ্রাস্টি পিপল, তাদেরকে জলসেবা করতেন তিনি, এই তোবা টেক সিং। এবং এই তোবা টেক সিং এর কাহিনী দ্বারা ইন্সপায়ার, এই কাহিনী, এই গল্পের যিনি character, Bishan Singh, তিনি হয়তো তোবা টেক সিং নয়, he is a different man, but he hails from the district of the তোবা টেক সিং. তোবা means ডোবা, পন্ড, এবং তিনি পন্ডের পাশে দাঁড়িয়ে যারা তৃষ্ণার্ত ট্রাভেলার তাদেরকে জল দিতেন। এবং এই বিশান সিংও রিপ্রেজেন্ট করছে এই তোবা টেক সিং এর হিউম্যানিটিকে, তিনি মনুষ্যত্বকে রিপ্রেজেন্ট করছেন এই গল্পে। ফলে এই গল্প আমাদের প্রত্যেকটা মানুষের মানুষ হওয়ার গল্প, এবং ইনসেন্ট পিপলদের মধ্যেও যে হিউম্যানিটি রয়েছে তার গল্প হচ্ছে তোবা টেক সিং। আমি আগের দিন একটা টেক্সট ফলো করে পড়িয়েছিলাম, আজকে আমাকে পরমানন্দ তোমাদের টেক্সটটা দিয়ে দিয়েছে, ফলে আমি সেই টেক্সটটা মোটামুটি ফলো করছি। আমরা ছিলাম এখানে এই ইন্ডিয়া পাকিস্তানের এই যে রিগম্যারোল, এর ওপরে একজন এতটাই পাগল হয়ে গেছে সে গাছের ব্রাঞ্চে উঠে গেছে, সেটা আমরা পড়ে ফেলেছিলাম। এরপরে আমরা এখান থেকে পড়বো সম্ভবত all this hubbub affected a radio engineer with an MSc degree, a Muslim, a quiet man who took long walks by himself. So all this hubbub means a kind of rigmarole or a kind of turmoil inside this asylum, regarding that some of the people will go to India and some of the people come from India. এই যে এক্সচেঞ্জ প্রোগ্রাম লাহোরের অ্যাসাইলামে, এটা একজন রেডিও ইঞ্জিনিয়ারকে, এমএসসি ডিগ্রি রয়েছে তার, মানে বিএমএসসি, একজন মুসলিম কোয়াইট ম্যান, যে বড় বড় হাঁটতে পছন্দ করতো বিভিন্ন জায়গাতে, লং ওয়াকস। একদিন ওয়ান ডে হি স্ট্রিপড অফ অল হিজ ক্লোথস, এটা সমস্ত জামা কাপড় খুলে ফেলে দিয়ে, gave them to a guard and ran in the garden stark naked, এবং একদম ছুটে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে হঠাৎ করে গার্ডেনে চলে গেল। বুঝতেই পারছো, ম্যাড পিপল, নানা ধরনের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে, কেউ গাছে উঠে পড়ছে, কেউ হাত কাটছে, কেউ গার্ডেনে ছুটছে, এদের গল্প বলছে। অর্থাৎ মান্টো is actually building an atmosphere
of insanity. Telling these stories of the insanity. Why? Because he will later relate this kind of insanity to the act of the partition. আমি পার্টিশনের গল্পটা তোমাদেরকে আগেও বলেছি, আবারও একবার পার্টিশনের গল্পটা একটু দেখাবো, পরপর ঘটনাগুলো যেটা দেখে তোমার সত্যি তোমাদের পাগলামো বলে মনে হবে। Another Muslim inmate from Chiniot, an erstwhile adherent of the Muslim League. Erstwhile মানে previous, আগে ছিল। adherent of the Muslim League এর সাপোর্টার ছিল একজন মুসলিম ইনমেট চিনিয়টে, who bathed 15 or 16 times a day, দিনে 15 বার বা 16 বার চান করতেন। suddenly gave up bathing, একদিন সব সময় চান করা ছেড়ে দিলেন একদিন হঠাৎ করে। As his name was Muhammad Ali, he one day proclaimed that he was none other than Qaid-e-Azam Muhammad Ali Jinnah। হঠাৎ করে তিনি ক্লেম করলেন তিনি আর কেউই নয়, তার নাম ছিল মোহাম্মদ আলী। তিনি আসলে বললেন আমি কায়েদ-এ-আজম মুহাম্মদ আলী জিন্নাহ। আমি একবার জিন্নাহকে তোমাদের সামনে দেখাতে চাই। একজন অত্যন্ত এডুকেটেড। কিছু বলছো গোলাপ? কিছু বলছো? শুনতে পাচ্ছি না গোলাপ, আরেকবার বলো। কোন জায়গা? আমি ঠিক গোলাপের কথা শুনতে পাচ্ছি না, অন্য কেউ শুনতে পেলে আমাকে বলো। গোলাপ তুমি কাজ করো, তুমি একটু লিখে দাও, তুমি কমেন্ট বক্সে একটু লেখো, ঠিক আছে? বেশ, আমরা দেখিনি এই ভদ্রলোক ব্যারিস্টারকে, নেহরুর মতো তিনিও ব্যারিস্টার ছিলেন। 1876 to 1948 ব্যারিস্টার, পলিটিশিয়ান, founder of the Pakistan. Jinnah served as the leader of the All India Muslim League from 1913 until the inception of the Pakistan. And Qaid-e-Azam, he is the revered in Pakistan as the Qaid-e-Azam. Qaid-e-Azam means great leader, and Baba Iqwa means the father of the nation. যেরকম আমাদের ফাদার অফ দ্য নেশন বলা হয় মহাত্মা গান্ধীকে, তো মোহাম্মদ আলী জিন্নাহকে 1876 to 1948 স্বাধীনতার এক বছর বাদে তিনি মারা যান, তাকে ফাদার অফ দ্য পাকিস্তানি নেশন বলা হয়। অত্যন্ত সফিস্টিকেটেড এডুকেটেড একজন মানুষ ছিলেন, ধর্মের সঙ্গে। হ্যাঁ বলো। স্যার পাকিস্তানের ফাউন্ডার বলা হচ্ছে কেন? পাকিস্তানের ফাউন্ডার তার কারণটা হচ্ছে তিনি প্রথম এই ক্রিপস মিশনের কাছে প্রপোজালটা দেন পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টির জন্য, যেটাকে অপোজ করে আমাদের মহাত্মা গান্ধী এবং নেহেরু। কিন্তু তা সত্ত্বেও তিনি বলেন যে পাকিস্তান যদি তৈরি না হয় তাহলে তিনি ভারতবর্ষের মানে স্বাধীনতার ক্ষেত্রে মানে নানা ধরনের বিঘ্ন ঘটাতে পারে, এবং তিনি পাকিস্তান নামক রাষ্ট্রের দাবি করেন। তার কারণ এই দ্বি-জাতি তত্ত্বের তিনি হচ্ছেন পুরোধা। তিনি হ্যাঁ, চিনিয়ট একটা জায়গার নাম গোলাপ। চিনিয়ট ইজ দ্য নেম অফ আ প্লেস ফ্রম পাকিস্তান, ঠিক আছে? এবং তিনি দাবি করেন এই নেশন এই দ্বি-জাতি তত্ত্বের মাধ্যমে যে যদি মানে পাকিস্তান ক্রিয়েট না করা হয় তাহলে এই যে বিরাট পরিমাণে ইন্ডিয়ান মুসলিম প্রায় 30% তখনকার দিনে এদের প্রতি জাস্টিস করা হবে না, এইটা তিনি বলেন। এবং ওনার জন্যই প্রথম এই র্যাডক্লিফ মিশন ক্রিয়েট করা হয়। আমরা যদি এবার ঘটনাক্রমে দেখি, পার্টিশন লিটারেচারে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট। 20 ফেব্রুয়ারি 1947 ব্রিটিশ প্রাইম মিনিস্টার, বলো স্যার পরে তো তিনি স্যার বাংলাদেশে চলে যান। বাংলাদেশে না, একেবারেই যান না, তিনি বাংলাদেশ কি করে যাবেন? তাপস মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, ঠিক আছে, মানে যেটা বাংলাদেশ পরবর্তীকালে হয়েছে, তার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশ অনেক পরবর্তীকালে 1971 সালে স্বাধীন হয়। বাংলাদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রথম প্রধানমন্ত্রীর নাম মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, শেখ হাসিনার বাবা। আমাদের এখন যিনি রাষ্ট্রপতি ছিলেন মনে হয়, হ্যাঁ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন প্রথম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আমি স্যার মুজিবুর রহমানকে স্যার ভাবছিলাম। মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিল? কি বলছো? প্রাইম মিনিস্টার ছিল? না না, প্রাইম মিনিস্টার ছিল। প্রাইম মিনিস্টার ছিল। রাষ্ট্রপতির পদের অতটা ক্ষমতা বাংলাদেশে কোনোদিনই ছিল না। এই যে বাংলাদেশি পলিটিশিয়ান ফাউন্ডিং লেটার এজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। প্রেসিডেন্ট হয়েছিল, ঠিকই বলেছো, প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু
প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারটাই বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল পোস্ট, ঠিক আছে। প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান রাষ্ট্রপতিও ছিল, প্রাইম মিনিস্টারও হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ একদম প্রথম পাকিস্তান সৃষ্টির প্রথম আমরা বলতে পারি প্রথম প্রধানমন্ত্রী, এবং উনি মানে উনি প্রধানমন্ত্রী ছিলেন প্লাস গভর্নর জেনারেল ছিলেন, অনেকগুলো পোস্ট হোল্ড করতেন ন্যাচারালি। এবং 1947-এর 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি announces in British Parliament that the colonial rule over the subcontinent would end on a date not later than June 1948. ব্রিটিশ পার্লামেন্টে ক্লেমেন্ট অ্যাটলি বলেন যে এই যে আমাদের কলোনিয়াল রুল ওভার দ্য ইন্ডিয়া জুন 1948-এর আগে শেষ হবে না। কিন্তু মার্চ 22, 1947 সালে লর্ড লুই মাউন্টব্যাটেন arrives in Delhi as the last viceroy with a clear brief to transfer the power and get out of India as soon as possible. মানে এই যে ছিল মাউন্টব্যাটেন, অত্যন্ত হ্যান্ডসাম একজন মানুষ। এই মাউন্টব্যাটেনের কাছে নির্দেশ ছিল যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষে ট্রান্সফার অফ পাওয়ার করে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতাকে ট্রান্সফার করে বেরিয়ে যাও এখান থেকে। এবং on June 3rd, 1947, Mountbatten, Jawaharlal Nehru, Muhammad Ali Jinnah and other 5 leaders sit around a conference table and agree to split up the subcontinent. এই জুন 3রা জুন 1947 আমরা জানি, অগস্ট 14, 1947 পাকিস্তান পিরিয়ড, 15 আগস্ট ভারত পিরিয়ড, এই যে বিখ্যাত সেই গোল টেবিল বৈঠক, ফাইল ফটো বিটুইন মাউন্টব্যাটেন, জওয়াহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ, আরো অনেক ইন্ডিয়ান লিডারও ছিল, যেখানে ডিসাইড হয় যে নতুন নেশনের প্রাইম মিনিস্টার হবে মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের ইন্ডিয়ান নেশনের প্রাইম মিনিস্টার হবে ইন্ডিয়া নামক কান্ট্রি অফকোর্স জওহরলাল নেহরু। এবার একটা এই যে বিরাট বড় জিনিস ক্রিয়েট হবে, এই যে দুটো দেশকে সরাসরি কেটে দেওয়া হবে, স্লাইস করা হবে, তাই তো, স্লাইসিং আপ অফ দ্য ম্যাপ। এইটা করার জন্য একজন খুবই নাম করা জ্ঞানী ভদ্রলোককে, মানে জিওলজিস্ট এবং জিওগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে যার ভয়ঙ্কর আইডিয়া রয়েছে তাকে আনা হয়, কিন্তু যে জীবনে কোনোদিন ভারতবর্ষের আগে ট্রাভেল করেনি। তার নাম হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। এই র্যাডক্লিফ লাইনের যে কনসেপ্ট, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, এটা এই ব্রিটিশ ব্যারিস্টার স্যার সিরিল র্যাডক্লিফকে আনা হয়, হু নেভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর। ভাবো কত বড় পাগলামো, যে কোনোদিন ভারতবর্ষের মাটিতে আসেনি, ভারতবর্ষকে চেনে না। এটা ভালো করে জানতে হবে তোমাদেরকে, কারণ ইউপিএসসি এর প্রচুর প্রশ্ন পড়ে ইন্ডিয়া পার্টিশন নিয়ে। হু নেভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর gets barely 40 days to redraw the South Asian map. এই যে সাউথ এশিয়ান কন্টিনেন্টের ম্যাপটাকে নতুন করে আঁকা হবে, তার জন্য তিনি সময় পান মাত্র 40 দিন। যিনি একজন ব্যারিস্টার, যিনি ভারতবর্ষ এবং পাকিস্তানে এর আগে কোনোদিনও আসেননি, বললো যা তুই ম্যাপ আঁক যা। The Muslim majority northwest and the northeast becomes independent Islamic Pakistan on August 14 and the rest secular independent India on August 15. এবং এই যে ডেটটা, সেই ডেটের আগে ভাবো, ইমাজিন 12 মিলিয়ন পিপল বিকামিং রিফিউজিজ ওয়ান নাইট। একদিনে 1,20,00,000 লোক একটা রাত্রির মধ্যে রিফিউজি হয়ে গেল, এবং তাদের জমি জমা সম্পত্তি প্রপার্টি সব কিছু সে ছেড়ে কাটাতারের বেড়া ডিঙিয়ে চলে আসতে বাধ্য হলো। অনেক প্রপার্টি সে তো বিক্রি করতেই পারলো না, অনেক প্রপার্টি জলের দলে তাকে বিক্রি করতে হলো। 2 টাকা কেজি চালের মতো সে বিক্রি করলো একটা বাড়ি, কত টাকা? 10 টাকায়। এই অবস্থায় তারা ছেড়ে চলে এলো এই দেশে, এবং এই ভয়ঙ্কর কাণ্ডটা যারা এই অ্যাবসার্ড, মানে দ্য স্কেল অফ দ্য ডিজাস্টার that the absurd Radcliffe line unleashed is unprecedented in the modern history. এই ভদ্রলোক যে র্যাডক্লিফ লাইনটা টানলেন, যেটা নিয়ে তোমরা তোমাদের রাজকাহিনীর একটা অংশ, কোনো একটা বাড়ির একটা জায়গা নিয়ে চলে যাচ্ছে কেউ কোনো একটা ভিটের জায়গায় চলে যাচ্ছে নিয়ে, মানে তখন মানে যে র্যাডক্লিফ লাইনটা যাবে তার মধ্যে অনেক বাড়ি ফাড়ি সবকিছু করছে, বলছে এগুলো সব মানে একটা বাড়ির একটা অংশ ইন্ডিয়া আর একটা বাড়ির আরেকটা অংশ পাকিস্তান, বলছে ভেঙে দে, পুরো বাড়িটাকে ভেঙে দে। এই অবস্থায় ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয় এই পার্টিশনের। এবার তোমরা বলো, তোমাদের এই গল্পটা শুনে কি মনে হচ্ছে? তোয়াতেক সিং বেশি পাগল, নাকি যারা পলিটিক্যাল লিডার, যারা এই 40 দিনে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটান, তারা বেশি পাগল?
তোমাকে যদি বলা হয় আজকে দায়িত্ব দিয়ে তুমি যদি তোমাকে যদি ইংল্যান্ডে পাঠিয়ে বলা হয় আজকে দায়িত্ব দিয়ে যে তুমি আয়ারল্যান্ডকে দুটো ভাগে ভাগ করে দেবে, তুমি কোনোদিন ইংল্যান্ডে যাওনি এর আগে, তোমার তার জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে কোনো জ্ঞান নেই, ভৌগোলিক কোনো চিন্তা ভাবনা নেই, তুমি কি করে ভাগ করবে গিয়ে? মানে যাও গিয়ে ভাগটা করে এসো, র্যাডক্লিফ লাইন টেনে এসো। এবং তাকে কয়েকজন ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, কয়েকজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়। ভাবতে পারছো তখনকার দিনে আইসিএস পরীক্ষা পাশ করে ওই কাঁটাতারের বেড়াতে বসে বসে মানে প্রায় পিটিয়ে ছিল আর কি, ওই কি বলে হাতুড়ি দিয়ে প্রায় কাঁটাতারের বেড়া আটকে ছিল, এরকম অবস্থায় ছিল। ফলে আইসিএস অফিসারদের প্রায় 40 জন না 50 জন আইসিএস অফিসারকে ডিপ্লয় করেছিল পুরো র্যাডক্লিফ লাইন দিয়ে। এই হচ্ছে অবস্থা। বলো কাকে বেশি পাগল লাগছে? সেগুলো তোবাতেক সিংদের মতো পার্সনদেরকে সামনে রেখে পলিটিক্যাল পার্সনদেরকে তো বিদ্রুপ করা হচ্ছে এখানে, এটাই। হ্যাঁ অ্যাবসলিউটলি, এই গল্পটা হচ্ছে সেইটাই। তোবাতেক সিং এর মতো লোকজনকে সামনে রেখে এই ধরনের মানুষজন, যেখানে 12 মিলিয়ন পিপল এক দিনে চলে যাচ্ছে, এক দিনে ওভারনাইট রিফিউজি হয়ে যাচ্ছে, সেইটার কথা বলা যাচ্ছে, সেইটার কথা মনে করাচ্ছে আমাদের, এবং করিয়ে বলছে আসলে কে পাগল ভাবো। এই যে অ্যাকাউন্ট একজন মুসলিমের অ্যাকাউন্ট, গ্যাংস অফ কিলার্স সেট হোল ভিলেজেস অ্যাফ্লেম, এবং এই সময় ভয়ঙ্কর সমস্ত গুন্ডারা কিলারদেরকে ছেড়ে দেওয়া হয় ওই এরিয়াতে। যেরকম একটা চরিত্র অভিনয় করেছিল যিশু সেনগুপ্ত, যদি কেউ রাজকাহিনী দেখে থাকো। গ্যাংস অফ কিলার্স সেট দ্য হোল ভিলেজেস অ্যাফ্লেম, আগুন জ্বালিয়ে দিচ্ছে। রাইটস অথর অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এক্সপার্ট অন দ্য মিডনাইট ফিউরিজ, এই বিখ্যাত বইটা লেখা হয়েছিল। The deadly legacy of the India's partition, hacking to death men and children and the aged while carrying off the young women to be raped. 18,000 যারা মানুষ তারা মারা যাচ্ছে, চিলড্রেনরা মারা যাচ্ছে এবং উইমেনদেরকে রেপ করা হচ্ছে। And some British soldiers and journalists who had witnessed the Nazi death camps claimed partition's brutalities were worse. যারা দেখেছিল ব্রিটিশ জার্নালিস্টের পুরো ঘটনাটা, যারা নাজি ডেথ ক্যাম্পও দেখেছিল, হিটলারের সময়কার অত্যাচার দেখেছিল, তারা বলেছিল পার্টিশন আরো ভয়ঙ্কর, আরো বেশি ভয়ঙ্কর। কারণ নাজি ডেথ ক্যাম্পে তুমি জানো তোমাকে আস্তে আস্তে মারা হবে, এখানে তুমি হঠাৎ করে কখন তোমার ক্ষেত্রে কি আসবে তুমি জানো না। তুমি খালি ধুধু প্রান্তর দিয়ে হেঁটে চলেছো, সকাল থেকে রাত্রি তোমার কোনো সম্পত্তি নেই, সব তুমি বিক্রি করে দিয়ে চলে এসছো, যে কোনো দিন যে কোনো মানুষ তোমাকে এসে মেরে দিতে পারে, তোমার সঙ্গে তোমার পরিবার রয়েছে। শুনে ডেফিনেটলি মনে হচ্ছে পলিটিশিয়ানরা বেশি পাগল, তো আমারও তাই মনে হচ্ছে। বেশ, আমরা এগিয়ে যাচ্ছি। সে ক্লেম করলো যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, সে টেকিং আ কিউ ফ্রম হিম, আ শিখ অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ মাস্টার তারা সিং। মাস্টার তারা সিং শিখদের লিডার ছিল। আমরা দেখে নেব মাস্টার তারা সিংকে। শিখদের খুবই ইম্পর্টেন্ট লিডার ছিলেন মাস্টার তারা সিং, ইন্ডিয়ান পলিটিশিয়ান, শিখদের লিডার, অ্যাক্টিভিস্ট ছিলেন 1885 to 1967। তাকে দেখে আরেকজন শিখ ক্লেম করলো যে এই আমি হচ্ছি মাস্টার তারা সিং, তুমি যদি কায়েদে আজম হও আমি তাহলে মাস্টার তারা সিং। The leader of the Sikhs, and this could have led to open violence, এবং এটা কিন্তু এটা ওপেন ভায়োলেন্সে যেতে পারতো, কারণ সেই অ্যাসাইলামের মধ্যে একটা বড় অংশের লোকজন শিখ, একজন বড় অংশের লোকজন মুসলিম, এবং শিখদের একজন ক্লেম করছে আমি মাস্টার তারা সিং, আরেকজন মুসলিমদের ক্লেম করছে আমি মোহাম্মদ আলী জিন্না, অনেক কিছু হতে পারতো। বাট বিফোর এনি হার্ম কুড বি ডান, the two lunatics were declared dangerous and locked up in the separate cells. তার আগেই দুটো লুনাটিককে ডেঞ্জারাস বলে দুটো ডিফারেন্ট সেলে তাদেরকে আটকে দেওয়া হলো। Among the inmates of the asylum was a Hindu lawyer from Lahore who had gone mad because of the unrequited love. What is the meaning of the unrequited love? Sir, one-sided love. One-sided love. Allah has not got So which is not any awarded. other side. Yes. একদমই ঠিক। হিন্দু লয়ার লাহোরে, সে পাগল হয়ে গেছে আনরিকুইটেড লাভের জন্য। He was deeply pained when he learned that Amritsar, where the girl lived, would form part of India. শুনে খুব দুঃখ পেল যে অমৃতসর, যেখানে যে সত্যি সে ভালোবাসা প্রেমে পড়েছে সেই মেয়েটার, সেটা ভারতবর্ষে চলে গেল। ভাবো, ভালোবাসা পর্যন্ত ডিভাইড হয়ে যাচ্ছে। এটা সত্যি হয়েছিল পার্টিশনে। কেউ কাউকে ভালোবাসে, সে একটা অন্য দেশে, সে দেশটা, সেটা অন্য জেলার,
সেটা একটা অন্য দেশ হয়ে গেল। সালামস ওন হাউসে আছে এটাই। Yes, Alam's own house আছে। He roundly abused all the Hindu and the Muslim leaders who had conspired to divide India into two. সবাইকে গালাগালি দিল যারা ভারতবর্ষ এবং পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করেছে, thus making his beloved an Indian and him a Pakistani. সে পাকিস্তানি আর তার beloved Indian। কি tragedy of love! When the talks on the exchange were finalized, his mad friends asked him to take heart since now he could go to India. তার যে পাগল বন্ধুরা তারা বললো তাহলে তুমি তো ইন্ডিয়া যেতে পারবে, যাও ইন্ডিয়া চলে যাও। But the young lawyer did not want to leave Lahore, বলে না আমি লাহোর ছাড়বো না। For he feared for his legal practice in অমৃতসর, বললো আমার তো এখানে ব্যবসা জমে গেছে লাহোরে, আমি অমৃতসরে লিগাল প্র্যাকটিস করতে পারবো কি পারবো না, আমি তো লয়ার। There were two Anglo-Indians in the European world. একটা আলাদা ইউরোপিয়ান ওয়ার্ড ছিল, ইউরোপিয়ান ওয়ার্ড মানে যেখানে ইউরোপিয়ান পাগলরা থাকতো বেসিক্যালি। এখানে দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল। অ্যাংলো ইন্ডিয়ান মানে ইউরোপিয়ান, হাফ ইন্ডিয়ান, ফাদার পারহ্যাপস ইউরোপিয়ান এন্ড মাদার ইন্ডিয়ান। সো ওয়েন এটা ব্রিটিশ সময় বিরাট একটা অংশের লোকজনের হয়েছিল, অনেক ইললিজিটিমেট চিলড্রেন হয়েছিল ব্রিটিশারদের। সো ওয়েন ইনফর্মড দ্য ব্রিটিশ ওয়্যার লিভিং, দে স্পেন্ট আওয়ার্স টুগেদার ডিসকাসিং the problems they would be faced with. তারা তাদের প্রচুর সমস্যা, কি সমস্যা হতে পারে একজন অ্যাংলো ইন্ডিয়ানের? would the European word be abolished? তাহলে কি ইউরোপিয়ান ওয়ার্ডটা সম্পূর্ণরূপে অ্যাবলিশ করা হবে? would they get breakfast? তারা কি ব্রেকফাস্ট পাবে? instead of bread would they have to make do with measly for chapatis? তাহলে কি এই ব্রেডের বদলে চাপাটি খেতে হবে? তাহলে এদের সমস্যাটা আরো বেশি এলিটিস্ট সমস্যা, যে তাদের কি ইউরোপিয়ান ওয়ার্ড থেকে অ্যাবলিশ, কারণ ইন্ডিয়ান পাকিস্তান তো আলাদা হয়ে যাচ্ছে, এর ফলে শুধু কেবলমাত্র মুসলিম ওয়ার্ড থাকবে, আলাদা করে শিখ ওয়ার্ড থাকবে না। তাহলে কি ইউরোপিয়ান ওয়ার্ডটাকে তুলে দেবে? ব্রেকফাস্ট থাকবে না কেবলমাত্র খালি, কারণ ইউরোপিয়ানরা আমরা জানি ইলাবোরেটলি ব্রেকফাস্ট করে, ইন্ডিয়ানরা করে না অতটা। তাহলে কি তাদেরকে ব্রেডের বদলে চাপাটি আর মুসলি দেওয়া হবে? সে সমস্যা জীবনের কত। And there was a Sikh who had been admitted into asylum 15 years ago. আমরা এবার আমাদের যে প্রোটাগনিস্ট তার কথায় আসছি। এই অ্যাসাইলামে সে প্রায় 15 বছর ধরে রয়েছে। whenever he spoke it was same mysterious gibberish, যখন সে কথা বলে একই কথা বলে বারবার। উপর the gurgur, the annexi, the bai dhanaya, the moong dal of the lalten। কি বলে কি জানে না? উপর the gurgur, annexi, the bai dhanaya, the moong dal of the lalten। আমরা কয়েকটা শব্দ বুঝতে পারছি। উপর the gurgur জেনারেলি শিখরা এই অর্থে এক ধরনের রিলিজিয়াস অ্যাম্বিশনকে বোঝায়, নিজেদের যে ধর্মীয় প্রতিষ্ঠাতা তার কথা বলে। উপর the gurgur, annexi and bai dhanaya, the moong dal of the lalten। আচ্ছা annexi মানে কি? What is the meaning of the annexi? Annex বিল্ডিং এর নাম তোমরা কি শুনেছো? বলো annexi মানে কি? annexed শব্দের মানে হচ্ছে বেসিক্যালি add as an extra or subordinate part especially to a document। আমরা জানি যে annex মানে কোন ডকুমেন্টের পিছন দিকে যদি কিছু ঢোকানো হয়, ঠিক আছে, তাকে অ্যাড করা হয়, তাকে annex বলা হয়। ন্যাশনাল লাইব্রেরি annex বিল্ডিং মানে হচ্ছে পরে তৈরি হয়েছে। annexi the bai dhanaya, the moong dal of the lalten। মুগ ডাল বলে ধনে পাতা অ্যাড করো, তার কথা হয়তো তিনি বলতে চাইছেন। The god said that he had not slept a wink in all this time। গার্ডরা বললো, সবাইকে ইনফর্ম করলো, এই 15 বছর এই ভদ্রলোক একবারও চোখের পাতা ফেলেননি। উইঙ্ক মানে উইঙ্ক অফ দ্য আই। He would not even lie down to rest his feet, were swollen with constant standing, and his calves had popped out. Had not slept a wink in all this time, he would not even lie down to rest his feet, were swollen with constant standing। সে একবারের জন্য কিন্তু শুয়েও থাকেনি এই সময়। প্রথমবার শোবে যখন সে ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডারের মাঝখানে শুয়ে পড়বে। বলছে এই 15 বছরে একবারের জন্য চোখের পাতা ফেলেনি। He would not even lie down to rest his feet, were swollen, তার ফিট প্রায় ফুলে গেছে, swollen মানে ফুলে যাওয়া, with constant standing, and his calves, তার যে পায়ের যে ডিমটা, যে অংশটা,
had puffed out in the middle, মাঝখানে ফুলে গেছে, বুঝতে পারছো মেডিকেল প্রবলেম হয়ে গেছে, but in spite of his agony he never cared to lie down, তা সত্ত্বেও সে একবারের জন্য মাটিতে বসে পড়েনি, শুয়ে পড়েনি। He listened with rapt attention to all discussions about the exchange of lunatics between India and Pakistan. সে শুনছে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে লুনাটিকদের এক্সচেঞ্জ প্রোগ্রাম চলে সেই বিষয়ে। If someone asked his views on the subject, he would reply in a grave tone, "Upar the gurgur, the annexee, the bay dhaniya, the mug dal of the government of Pakistan." এইটা খালি পাল্টে যাচ্ছে, বাকি সবটা ঠিক থাকছে। একবার বলছে the dal of the lalten, একবার বলছে গভর্নমেন্ট অফ পাকিস্তান। ধনিয়া আর মুগ ডালের উপর অ্যাড করে দাও পাকিস্তান গভর্নমেন্টে। Naturally, at a meaningless mutterings of the words. But later on, he started substituting the government of Pakistan with Toba Tek Singh. পরে গভর্নমেন্ট অফ পাকিস্তানের বদলে সেটা নিজের যে জেলা তোবা তেক সিং তার নাম দিতে আরম্ভ করলো, which was his hometown. Now he began asking where Toba Tek Singh was to go. এবার সে জিজ্ঞেস করতে আরম্ভ করলো যে তোবা তেক সিং কোথায় যাবে, ভারতে না পাকিস্তানে, জেলা তোবা তেক সিং। But nobody seemed to know where it was. Those who tried to explain themselves got bogged down in another enigma. মানে যারা এটাকে উত্তর দিতে গেল তারা তো আর একটা মিস্ট্রি, এনিগমা মানে মিস্ট্রি, আরো একটা দ্বন্দ্বের দ্বারা নিমজ্জিত হলো। কি দ্বন্দ্ব? সিয়ালকোট, which seemed to be in India, now was in Pakistan. সিয়ালকোট যেটা ভারতবর্ষে থাকার কথা ছিল সেটা পাকিস্তানে। At this rate, it seemed as if Lahore, which was now in Pakistan, would slide over to India. বলছে যেভাবে সিয়ালকোট চলে গেল ইন্ডিয়াতে, যেটা পাকিস্তানের হওয়ার কথা ছিল, তাতে মনে হচ্ছে লাহোরও না চলে যায় ইন্ডিয়াতে, বুঝলি? Perhaps the whole of India might become Pakistan. তাহলে কি করে ভারতবর্ষটা পাকিস্তান হয়ে যাবে নাকি? It was also confusing. এদের কাছে ব্যাপারটা এতটা কনফিউজিং ছিল, মাথায় রেখো হিস্টোরিক্যালি র্যাডক্লিফও জানতো না কোথা দিয়ে র্যাডক্লিফ লাইন যাবে। সে জানতো না কোন অংশটা ভারতবর্ষ হবে, কোন অংশটা পাকিস্তান হবে। তাকে 40 দিন আগে বলেছে যা গিয়ে দি ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা ডিভাইড টেনে দে। And who could say both India and Pakistan might not entirely disappear from the face of the earth one day? আর কে বলতে পারে ভারতবর্ষ এবং পাকিস্তান একদিন এই পৃথিবীর বুক থেকে মুছে যাবে না সম্পূর্ণভাবে। অত্যন্ত ফিলোসফিক্যাল একটা কোয়েশ্চেন, যে দেশ এবং জাতি তাদের মধ্যে যে বর্ডার, যে সীমান্ত, তা কি থাকে নাকি কালের গভীরে তা সম্পূর্ণরূপে বিলিয়ে যায়? The time's eternal march can completely destroy the borderline of a nation. আমরা জানি অতীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী দেশ, প্রুশিয়া, অস্ট্রিয়ার একটা বড় অংশ জুড়ে তৈরি ছিল, অনেক দেশ এরকম ধ্বংস হয়ে গেছে, নতুন দেশের জন্ম হয়েছে। গ্রিক দেশ, এটা ভয়ঙ্কর প্রতিপত্তিশালী এক দেশ ছিল, ক্ষমতা ভয়ঙ্করভাবে কমেছে। ফলে আমরা সত্যি জানি না যে পৃথিবীর ইতিহাসে এই ভারত এবং পাকিস্তানের বর্ডার থাকবে কি থাকবে না। আজ থেকে 500 বছর বাদে, আজ থেকে 1000 বছর বাদে। The hair on Sikh lunatic's head had thinned and his beard had matted. যে চুলটা শিখ লুনাটিকের মাথার মধ্যে আস্তে আস্তে পলকা হয়ে গেছে এবং তার যে বিয়ার্ড, তার যে দাড়ি, সেটা ম্যাটেড হয়ে গেছে। ম্যাট মানে ম্যাট ফিনিশ বলতে গেলে খড়খড়ে হয়ে গেছে, মেকিং হিম লুক ওয়াইল্ড এন্ড ফেরোসিয়াস, তাকে বেশ বন্য লাগছে। But he was a harmless creature. In 15 years, he had not even once had a row with anyone. একটা ক্ষতিকর মানুষ নয়, 15 বছরে কারোর সঙ্গে ঝগড়া করেনি, কিচ্ছু করেনি। The older employees of the asylum knew that he had been a well-to-do fellow who had owned considerable land in Toba Tek Singh. He was a well-to-do fellow. ভালো মানুষ, টাকা রয়েছে, তোবা তেক সিং এর বেশ কয়েকটা প্লট সে ওন করে। Then he had suddenly gone mad. হঠাৎ করে সে পাগল হয়ে গেছে। His family had brought him to the asylum in chains and left him there. তার ফ্যামিলি তাকে চেনে করে সেখানে এনেছে এবং সেখানেই ছেড়ে গেছে। They came to meet him once a month. একবার মাত্র আসে মিট করতে। But ever since the communal riots had begun, his relatives had stopped visiting him. তবে থেকে শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, তবে থেকে তার আত্মীয়রা আসছে না। মানুষ কি? His actual name, his name was Bishan Singh, but everybody called him Toba Tek Singh. তার আসল নাম বিশান সিং, BISHAN, but everybody called him Toba Tek Singh.
He did not know what day it was, what month it was, and how many years he had spent in the asylum. এটাই হয়. For the mad people, there is no count of the days, no count of the month. He only spent days and years in the asylum. Yet, as if by instinct, he knew when his relatives were going to visit. কিন্তু জানে, as if instinct দিয়ে, যে তার রিলেটিভরা মানে কখন তাকে দেখতে আসবে, কোন মাসের কোন তারিখে. And on that day, he would take a long bath, scrub his body with soap. কিন্তু এই সেন্সটা আছে. সেই দিনে সে ভালো করে স্নান করবে, তার গায়ে সাবান দেবে, put oil in his hair, চুল দেবে, comb it and put on clean clothes এবং পরিষ্কার জামা কাপড় পরবে. If his relatives asked him anything, he would keep silent or burst out with upar the gurgur, the annexi, the bay of dhania, the mug dal dalante. যদি জিজ্ঞেস করে চুপ থাকবে অথবা এই কথাটাই বলবে, upar the gurgur. When he had been brought to the asylum, he had left behind an infant daughter. Bhabo, tragic story. যখন সে asylum এসেছে, তার ছোট্ট একটা মেয়ে ছিল. He was now a comely and striking young girl of 15. তার এখন বয়স 15 বছর. Who Bishan Singh failed to recognize. Bishan Singh চিনতে পারে না. She would come to visit him and not be able to hold back her tears. সে দেখতে আসে বিশান সিংকে আর চোখের জল রাখতে পারে না. When the India-Pakistan caboodle started, caboodle মানে chaos, absolute chaos, caboodle. Bishan Singh often asked the other inmates where Toba Tek Singh was. Bishan Singh তখন অন্যান্য ইনমেট জিজ্ঞেস করলো, আচ্ছা তোবা টেক সিংটা কোথায় বলো তো, আমি কোথায় থাকবো, পাকিস্তানে যেখানে আছি লাহোরে, সেখানে না অন্য জায়গায়? Nobody could tell. এবার যেটা ঘটনা ঘটবে, সে তো হিন্দু, তার মেয়ে চলে যাবে বর্ডারের ওপারে, সেই কাহিনী আমরা দেখবো, ট্র্যাজিক কাহিনী. Now even the visitors had stopped coming. এখন কোনো ভিজিটর আসছে না. কমিউনাল রায়ট চলছে, তার মেয়ের বয়স মাত্র 15 বছর. Previously, his sixth sense would tell him when the visitors were due to come. আগে তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিত যে আজকে ভিজিটর আসতে পারে. But not anymore. His inner voice seemed to have stilled. He missed his family, the gifts they used to bring, and the concern with which they used to speak him. তার যে ফ্যামিলির যে গিফট যেটা তাকে দিত, যে কনসার্ন, ভালোবাসা, এগুলো প্রত্যেকটা সে মিস করে. He was sure they would have told him whether Toba Tek Singh was in India or Pakistan. সে শিওর ছিল যে তারা আসে তাহলে সে জেনে নেবে তোবা টেক সিং কোথায় ছিল, ইন্ডিয়াতে না পাকিস্তানে. He also had the feeling that they came from Toba Tek Singh, his old home. কারণ সে জানতো যে তারা সবাই তোবা টেক সিং থেকে আসছে, তার বাড়ি থেকে. And one of the lunatics had declared himself God. হঠাৎ করে একদিন একটা লুনাটিক নিজেকে ভগবান বলে ক্লেম করলো, যেটা করে অনেক লুনাটিক, আমি ভগবান. One day Bishan Singh asked him where Toba Tek Singh was. এই তো ভগবান এখানে, তোবা টেক সিং কোথায় বলতো? As was his habit, the man greeted Bishan Singh's question with a loud laugh and then said, হেসে হেসে বললো, আহা তোবা টেক সিং, it's neither in India nor in Pakistan. In fact, it is nowhere because till now I have not taken any decision about its location. ভারতেও নয়, পাকিস্তানেও নয়, আমি জানি না কোথায়, কারণ আমি তো ঈশ্বর, আমি এখনো ঠিক করিনি তোবা টেক সিংকে কোথায় ফেলবো, ভারতে না পাকিস্তান. এবং the ironical thing is that গল্পের শেষে তোবা টেক সিংও এই neither here nor there, এখানেও নয় সেখানেও নয়, wandering between the two worlds, one dead and the other powerless to be born, I stand forlorn. Wandering between the two worlds, পুরো পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে, one dead একটা মৃত, other powerless to be born একটা জন্মাতে অক্ষম, I stand forlorn, তার মাঝে আমি একাকী দাঁড়িয়ে রয়েছি. ম্যাথু আর্নল্ড, ভিক্টোরিয়ান পোয়েট, তার লেখা বিখ্যাত কবিতা স্টানজাস ফ্রম দ্য গ্র্যান্ড চ্যাট্রিউস, সেখান থেকে লাইনগুলো নেওয়া. আমরা বলতে পারি বিশান সিং এর অবস্থাটা অনেকটা এরকম, wandering between two worlds, one dead and the other powerless to be born. Bishan Singh begged the man who called himself God to pass the necessary orders and solve the problem. তুই তো ভগবান, তুই নেসেসারি অর্ডার গুলো পাস কর, আর এটাকে এই তোবা টেক সিংটাকে পাকিস্তান বা ইন্ডিয়াতে কোনো জায়গায় রাখ, কিছু একটা কর. বাট গড সিম টু বি ভেরি বিজি আদার ম্যাটার্স. ভগবান তো অন্য বিষয়ে খুবই বিজি, ব্যস্ত মানুষ, কত কিছু করতে হয়.
At last Bishan Singh's patience ran out and cried out, এবং একটা সময় সে ধৈর্য হারিয়ে গেল এবং বলল, ऊपर the गुरगुर, the annex the book dal of Guruji the Khalsa and Guruji ki fateh, ও जो बोले सोनियाल सत श्री अकाल। যেটা আমরা জানি শিখদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্লোগান, গুরুজি ভাই গুরুজি দি খালসা, ভাই গুরুজি দি ফতেহ, ও जो बोले सोनियाल सत श्री अकाल। So what he wanted to say was, you don't answer my prayers because you are a Muslim God. এটা বলতে কি ছিল যে তুমি ঈশ্বর, তুমি মানতে গেছো আমার কথা কারণ তুমি মুসলিম গড বলে নাকি? Had you been a Sikh God, you would have surely helped me out. ঈশ্বরের কি আলাদা করে ভগবান, মুসলিম গড, শিখ গড হয়? হয়তো হয় না, হয়তো হয়। এই পার্টিশন আমাদেরকে হয়তো ভাবতে বাধ্য করেছিল। A few days before the exchange was due to the place, কয়েকদিন যখন এক্সচেঞ্জের কয়েকদিন বাকি রয়েছে, a Muslim from Toba Tek Singh who happened to be a friend of Bishan Singh came to meet him. এই এক্সচেঞ্জ প্রোগ্রামের কয়েকদিন আগে তোবা টেক সিং এর একটা সত্যি বন্ধু, একজন মুসলিম বন্ধু, যে সত্যি জানতো যে মানে তার স্যানিটি রয়েছে যে অ্যাকচুয়ালি তোবা টেক সিং এ কি হতে চলেছে, সে তার কাছে এলো এবং তার কাছ থেকে উত্তরটা পাবে তোবা টেক সিং। কি জানলো? He had never visited him before. এর আগে কোনোদিন আসেনি। On seeing him, Bishan Singh tried to slink away, but water the body's way, তাকে দেখে তো পালিয়ে গেছে Bishan Singh, বলে এই যাও দেখা করো, water বলো যাও। Don't you recognize your friend Fazal Deen? Fazal Deen বল, তুমি আমাকে চিনতে পারছো না? He has come to meet you. আমি সে তার তোমার সঙ্গে দেখা করতে এসছে। Bishan Singh looked furtively at Fazal Deen, বলে এটা কে? একটা সম্পূর্ণ অচেনা লোকের দিকে তাকিয়ে রয়েছে কনফিউজড হয়েছে। Then started to mumble something. এটা বলতে চাইলো। Fazal Deen placed his hand on Bishan Singh's shoulder, তার কাঁধে হাত লাগলো। I have been thinking of visiting you for a long time. অনেকদিন ধরে ভাবছি দেখা করবো, he said, but he couldn't give the time. সময় পাচ্ছি না। Your family is well and has gone to India safely. তোমার ফ্যামিলি ভারতে পৌঁছে গেছে। I did what could to help. আমি যা করার করেছি। As for your daughter, তোমার ডটার রূপ কাউর হচ্ছে ডটার অফ দ্য বিশান সিং। He hesitated. She is safe to in India. আমরা জানি যে ভয়ঙ্কর এই ইন্ডিয়া পাকিস্তানের যে পার্টিশনে একজন মহিলা সেফ থাকতে পারে না, তাই সে হেজিটেট হয়েছে, কনফিউজ হতে বললো রূপ কাউরও ভালো আছে, সেফ আছে ইন্ডিয়াতে। বিশান সিং kept quiet, চুপ করে থাকলো। Fazal Deen continued, your family wanted me to make sure you were well. তোমার ফ্যামিলি চেয়েছিল তুমি ভালো থাকো। Soon you will be moving to India. তুমি কয়েকদিন ভারতে যাবে। Please give my salam to Bhai Balbir Singh and Bhai Ragveer Singh and Bahen Amrit Kaur. Amrit Kaur is perhaps the wife of Bishan Singh. তাকে বালবীর সিং আর ভাই রঘুবীর সিং হচ্ছে বিশান সিং এর দুই ভাই, হয়তো প্রণাম আমার সালাম দেবে। Tell Balbir that Fazal Deen is well. বলো বালবীরকে Fazal Singh ভালো আছে। The two brown buffaloes he left behind are well too. ভাবো কত মেমোরিজ, স্মৃতি, দুটো ব্রাউন রঙের বাফেলো যেগুলো রেখে গেছিল, ষাঁড় ভালো আছে। both of them gave birth to calves. তারা জন্ম দিয়েছে নতুন বাচ্চা ছেলের, বাট আনফরচুনেটলি one of them died, কিন্তু একজন মারা গেছে। এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেক দিনের গল্প, এগুলো কোনো বর্ডার, কোনো হিন্দু মুসলিম কোনো ধর্ম মানে না। Say, I think of them often and write to me if there is anything I can do. বলো আমরা তাদের ব্যাপারে ভাবি, কথা আমার মনে পড়ে এবং দরকার পড়ে আমাকে যেন চিঠি লেখে। Then he added, here I have brought some plums for you. তোমার জন্য কয়েকটা প্লাম কিনেছি। কিছু প্লাম এক ধরনের ফ্রুট, অনেকটা খেজুরের মতো। Bishan Singh took the gift from Fazal Deen and handed it to the guard. Where is Toba Tek Singh? He asked. Bishan Singh gift নিয়ে Fazal Deenের গার্ডকে দিয়ে বলে, তোবা টেক সিংটা কোথায়? Where? Why it is where it has always been. যেখানে সেখানে in India or in Pakistan. In India or in Pakistan. Without saying another word, Bishan Singh walked away. তখন এখানে জিজ্ঞেস করলো যে where, যেখানে থাকার কথা বলছি ইন্ডিয়া ইন পাকিস্তান, পাকিস্তান না ইন্ডিয়াতে? বলছে ইন ইন্ডিয়া অর ইন পাকিস্তান। বললো কি বলছো তুমি, ইন্ডিয়া অর ইন পাকিস্তান? উইদাউট সেইং আ ওয়ার্ড, একটাও শব্দ না করে বিশান সিং চলে গেল। ऊपर दी गुरगुर दी annexi the bedhania the mugdal of the Pakistan and India dur 15 maun add korlo ida 15 maun. At long last
আমরা গল্পের শেষে পৌঁছেছি, একেবারে শেষে, যেখানে এই ঘটনাটা ঘটার পরে, অ্যারেঞ্জমেন্টের পরে এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হবে। এক্সচেঞ্জ প্রোগ্রাম ওয়ার কমপ্লিট অ্যারেঞ্জমেন্টটা আমরা জানি। তোবাতেক সিং পাকিস্তানকে হয়ে গেছে, তাদেরকে ইন্ডিয়াতে দিয়ে দেওয়া হবে। The lists of the lunatics who have to be sent over from either side were exchanged and the date fixed. তাদেরকে আনা হয়েছে বাসে করে, একদম বাসে করে নিয়ে যাওয়া হবে এবং ডেটটাকে ফিক্স করা হয়ে গেছে। On a cold winter evening, truckloads of the Hindu and the Sikh lunatics, ঠিক যেরকম ভাবে ভারত এবং পাকিস্তানের ডিভিশন হয়েছিল, সেরকম ভাবে কোনো একটা শীতের সকালে মানুষের মতো করে নয়, একেবারে ক্যাটলের মতো করে, প্রাণীদের মতো করে ট্রাকের উপরে তুলে হিন্দু এবং শিখদেরকে লাহোরের অ্যাসাইলাম থেকে were moved out of the Indian border under police escort. Senior officials went with them to ensure a smooth exchange. Senior officer কে যাতে একটা স্মুথ এক্সচেঞ্জ হয়। The two sides met at the Wagha border checkpost. তোমরা জানো ভারত এবং পাকিস্তানের যেখানে এক্সচেঞ্জ হয়, সেই ওয়াঘা বর্ডারে দুটো সাইডস, ইন্ডিয়া এবং পাকিস্তান দুই লোক, তারা মিট করলো, সাইন ডকুমেন্ট সই করলো, and the transfer got underway এবং ট্রান্সফার শুরু হলো। Getting the lunatics out of the trucks and handing them over the opposite side proved to be a tough job. এই লুনাটিকদেরকে ট্রাক থেকে বের করে আনতে এবং তাদেরকে এই অপোজিট সাইডে নিয়ে যাওয়াটা একটা খুবই টাফ জবে পরিণত হলো। Some refused to get down from the trucks. কেউ ট্রাক থেকে নামতেই চাইল না। Those who could be persuaded to do so began to run in all directions. এবং যারা পারলো তারা এদিক ওদিক ছুটতে আরম্ভ করলো হঠাৎ করে। পাগলদের যেটা হয়, somewhere stark naked, কেউ সম্পূর্ণ উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে, as soon as they were dressed, they tore off their clothes. যখনই তাদেরকে ড্রেস করা হলো, তারা সেটাকে ছিঁড়ে ফেললো। একটা utter chaotic situation, সেই cold, perhaps January morning এ, they swore, they sang, they fought with each other. তারা গাইলো, তারা নাচলো, তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করলো। Others wept, কেউ কাঁদলো। All forms of emotion, সমস্ত ধরনের আমরা বলতে পারি আবেগ এর মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। ফিমেল লুনাটিক্স, যারা মহিলা পাগল, who were also being exchanged, আবার এক্সচেঞ্জ করা হলো, they were even noisier, তারা আরো বেশি পরিমাণে শব্দ করছিল। It was pure bedlam. bedlam শব্দের মানে কি? anyone? bedlam স্যার পাগলাখানা। পাগলাখানা, bedlam, বেগার বলে এক ধরনের শব্দ আমরা এলিজাবেথেন ইংলিশে পাই। bedlam মানে হচ্ছে scene of uproar and confusion in a mad house বলা হয়। bedlam, বেগার একটা প্যান্ডিমোনিয়াম, একটা কমপ্লিট কমোশন, mayhem, কনফিউশন, তাকে bedlam বলা হয়। bedlam। কোথায় গেল? Yes, others wept. It was pure bedlam. Their teeth chattered in the bitter cold. দাঁত ঠকঠক কাঁপছে সেই ভয়ঙ্কর ঠান্ডাতে। Most of the lunatics appeared to be dead as set against the entire operation. মানে প্রায় অর্ধেক ইনমেট প্রায় মারা যাওয়ার মতো অবস্থা এই অপারেশন শেষ হবার আগে। They simply could not understand why they were being forcibly removed to a strange place. একটা অদ্ভুত জায়গাতে, একটা অচেনা জায়গাতে কেন নিয়ে যাওয়া তো জানে না। স্লোগানস অফ পাকিস্তান জিন্দাবাদ and পাকিস্তান মুর্দাবাদ, কেবল পাকিস্তান জিন্দাবাদ, কেবল পাকিস্তান মুর্দাবাদ। They were raised and only timely intervention prevented serious clashes. ঠিক মুহূর্তে এই পুলিশের লোকেরা না এলে পড়লে একটা বিরাট সমস্যা হয়ে যেত। ফলে বুঝতে পারছো যে এই পাগলদেরকে, একটা দেশ থেকে কয়েকজন পাগলকে একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে যেতে যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে কয়েকজন নাগরিকদেরকে, সেন নাগরিকদেরকে দুটো দেশের মধ্যে নিয়ে যেতে কি ভয়ঙ্কর জিনিস হতে পারে। When Bishan Singh's turn came to give his personal details to be recorded in the register, he asked the official, where is Tobatek Singh? যখন তার টার্নটা এলো তার রেকর্ডটা দেওয়ার জন্য অফিসিয়ালদেরকে, তখন সে জিজ্ঞেস করে তোবাতেক সিং কোথায়? In India or in Pakistan? The officer laughed loudly, in Pakistan of course. কোথায় আবার? পাকিস্তানে।
Hearing that, Bishan Singh turned and ran back to join his companions. শুনে সেখান থেকে পালিয়ে ছুটে দৌড়ে তার কম্পেনিয়নদের সঙ্গে দেখা করতে গেল। The Pakistani guards caught hold of him and tried to push him across the line to India. কোনোভাবে ধরে ইন্ডিয়ার মধ্যে ধরে দেওয়ার চেষ্টা করছে। সে বলছে না, আমার পরিবার যাকে ইন্ডিয়াতে, আমি পাকিস্তানে যাব। Bishan Singh wouldn't move, সে মুভ করবে না। This is Toba Tek Singh, he announced. Upar the gurgur the annexit dhaniya mug dal Toba Tek Singh in Pakistan. আমি পাকিস্তানেরই অন্ন খেয়েছি, তোবা টেক সিং এই দেখেছি, সেখানেই থাকি। It was অনেকেরই মুগ ডাল খাবো। It was explained to him over and over again that Toba Tek Singh was in India. বলে শোনো, তোবা টেক সিং ইন্ডিয়াতে যাও, আর খুব তাড়াতাড়ি না হলেও ইন্ডিয়াতে চলে যাবে। But all this persuasion had no effect. বলে না, আমি এখানেই থাকি, আমার দেশের মাটি আমি ছেড়ে যাব না। They even tried to drag him to the other side. টেনে নিয়ে চাইল সে অন্য সাইডে, but of no use. কিন্তু কিছুতেই নিয়ে যেতে পারলো না। There he stood on his swollen legs as if no power on earth could dislodge him. সেই খোলা পা যা দিয়ে সে 15 বছর দাঁড়িয়ে ছিল, সেই দিয়ে পৃথিবীর সেই পায়ের উপর সে দাঁড়িয়ে থাকলো। পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে সরাবে। Soon, since he was a harmless old man, the officials left him alone for the time being and proceed with the rest of the exchange. ছেড়ে দে ওকে, টানা যাবে না, আগে বাকিদেরকে এক্সচেঞ্জ করি। অফিসার তাদেরকে ছেড়ে দিল। হার্মলেস ওল্ড ম্যান দাঁড়িয়ে রয়েছে। জাস্ট বিফোর দ্য সানরাইজ, বিশান সিং লেট আউট আ হরিবল স্ক্রিম। সূর্য ওঠার আগে বিশান সিং একটা ভয়ঙ্কর চেঁচালো। As everybody rushed towards him, যখন তারা তার দিকে ছুটে গেল। The man who had stood erect on his legs for 15 years, যে মানুষ 15 দিন ধরে কোনোদিন ঘুমায়নি, চোখের পাতা ফেলেনি, দাঁড়িয়ে ছিল 15 বছর ধরে, now pitched face forward on the ground. সে কিন্তু গ্রাউন্ডের মধ্যে মুখ দিয়ে শুরু করেছে, মানে ফেস ফরওয়ার্ড অন দ্য গ্রাউন্ডের সামনে তার মুখ। On the other side, behind the barbed wire, stood together the lunatics of India, and on the other side, behind more barbed wire, stood the lunatics of Pakistan. মান্টু শেষ লাইনে আমাদেরকে বলছেন না যে লুনাটিক্স অফ ইন্ডিয়া একদিকে, কাঁটাতারের বেড়ার একদিকে, আর কাঁটাতারের বেড়ার অন্যদিকে লুনাটিক্স অফ পাকিস্তান। তিনি বলছেন না আসলে এই লুনাটিক্স অফ ইন্ডিয়া কারা, whether the real lunatics or the politicians. রাজনীতিবিদরাই পাগল, তারা কি চন্দ্রাহত নাকি আসল যারা চন্দ্রাহত তাদের কথা বলছেন তিনি। একদিকে এই বার্ড ওয়্যার ফেন্সের, একদিকে ভারতবর্ষের পাগলেরা, একদিকে পাকিস্তানের পাগলেরা, in between on a beat of earth which had no name. তার মাঝখানের একটা জমি যার কোনো নাম ছিল না, ওয়াঘা বর্ডারের মাঝখানে, যা পাকিস্তানও নয় ভারতও নয়, লে তোবা টেক সিং। তোবা টেক সিং সেখানে শুয়ে রইল। বলো স্যার, বলছি ওই লাইনটা বলুন, জাস্ট বিফোর সানরাইজ, ওই লাইনটা বুঝতে পারলাম না। Just before sunrise, Bishan Singh let out a horrible scream. সে পাগলের মতো চেঁচালো, চেঁচিয়ে উঠলো। সানরাইজের আগে তলাতে শুয়ে যে মানুষ 15 বছর always had stood erect on his legs for the last 15 years and never winked, কোনোদিন চোখের পাতা ফেলেনি, সে তার মুখটাকে গ্রাউন্ডের মধ্যে দিয়ে, হয়তো বিশান সিং অনেকে বলে সময় মারা গেছে, দাঁড়িয়ে শুয়ে পড়লো। শুয়ে এসে একদিকে তার ভারতবর্ষের পাগল, একদিকে পাকিস্তানের পাগল, এবং মাঝখানে যে আর্থ, বিট অফ আর্থ which had no name, যার কোনো নাম নেই, সেখানে আছে তোবা টেক সিং। ফলে আমাদের এই টেক্সটটা কেবলমাত্র এবং কেবলমাত্র এই ধরনের পাগলদের নিয়ে নয়, আমাদের টেক্সটটা কিন্তু এই বিষয়েও প্রশ্ন তুলছে, এই থিম অফ দ্য ম্যাডনেস নিয়ে প্রশ্ন তুলছে, আসলে পাগল কে, আসলে পাগলটা কে, পাকিস্তানের পলিটিশিয়ান, ইন্ডিয়ার পলিটিশিয়ান, নাকি অন্য কেউ। So his life ends in such a land which has no name, যার কোনো নাম নেই, which has no national boundary, যার কোনো জাতিগত সত্তা নেই, কোনো সীমানা নেই, and it does not confine him within the limit of any religion. কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, তার বাইরে একটা প্রায় ইন্টারন্যাশনাল এন্টিটি হয়ে উঠছে তোবা টেক সিং। For him the earth has been common home in which all human beings should have equal rights. এই পৃথিবীর জমি, এই মৃত্তিকাতে সমস্ত মানুষের সমান অধিকার।
মাটিতেই মানুষের জন্ম, মাটিতেই মানুষের মৃত্যু, and it actually suggests equal rights and freedom and liberation for life. And religions, customs, forces, and issues of nationalism all are the obstacles that distort moral values. মানুষের যে নিজের মূল্যবোধ, তার কাছে জাতিগত সত্তা, রাষ্ট্র, রাষ্ট্রীয় ক্ষমতা, জাতীয়তাবাদ সবকে পিছনে ফেলে সেই নাম না জানা জমিতে দাঁড়িয়ে রইল তোবা টেক সিং। একজন ক্রিটিক, তার নাম রায়াজ, argues that the main character Bishan Singh in the story Toba Tek Singh is the writer Manto himself. সে যেন মান্টো নিজেই হয়ে উঠছে, একটা মানুষ যে বম্বেতে ফিল্মের স্ক্রিপ্ট লিখছে, একটা মানুষ যে কাশ্মীরে জন্মানো একটা মানুষ, কাশ্মীরি মুসলিম, যে গিয়ে লাহোরে গিয়ে সেটেল করছে। It seems that the main character on the short story, a mad person, is no other than Manto himself. এই পাগলটা মান্টো ছাড়া কেউ নয়। At the time of the partition, the piece of the land Toba Tek Singh fell neither within the boundary of India nor in Pakistan. Toba Tek Singh is a piece of land which has no specific national identity. পরবর্তীকালে তোমরা পোস্ট কলোনিয়াল থিওরিস্ট ভাবার কথা পড়বে, ভাবার অ্যাম্বিগুয়াসনেস, থার্ড স্পেস, ইন বিটুইননেস এর কথা পড়বে। এমন একটা জায়গার কথা তোবা টেক সিং বলছে যার কোনো স্পেসিফিক ন্যাশনাল বাউন্ডারি নেই, যার কোনো জাতিগত সত্তা নেই, যার কোনো দেশ নেই, মোদের কোনো দেশ নাই, মোদের কোনো ভাষা নাই। এই যে হাজার হাজার মানুষজন যাদের সেই দেশ বা দেশ ছেড়ে যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসছে, তারা সত্যি তো দেশ ছাড়া হলো। ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করে যে ভয়ঙ্কর কাজ এই দুই দেশের রাজনীতিবিদরা করেছেন, তাই নিয়ে একটা সোশ্যাল স্যাটায়ার, আমরা বলতে পারি এটা পলিটিক্যাল স্যাটায়ার, একটা বিদ্রুপাত্মক রচনা এই পাগল মানুষের চরিত্র দিয়ে রচনা করলেন সাদাত হাসান মান্টো। And in this sense, Manto's short story is partly autobiographical. On the one hand, Toba Tek Singh represents a fictional character Bishan Singh, and on the other, it represents Manto's own life. একদিকে যেন বিশান সিং এর কথা বলছে, আর একদিকে মান্টো তোবা টেক সিং, যেটা একটা জিওগ্রাফিক্যাল টেরিটরি, আমরা জানি তোবা টেক সিং এর ডিস্ট্রিক্ট, সেটা একদিকে বিশান সিং একজন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, আর একদিকে মান্টো, এরা যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে এই তোবা টেক সিং গল্পে। বলো পরিষ্কার? পরিষ্কার কিনা বলো? হ্যাঁ স্যার। ইয়েস। এবং এই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট থিম হচ্ছে এই মেন্টাল ইলনেস, ইনস্যানিটি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, এন্ডিউরিং and perhaps the defining trope in this short story theme of Toba Tek Singh, mental illness. Indeed, the choice to write about partition and through the lens of a mental asylum is itself highly significant. সত্যি খুবই অর্থবহ। মান্টো কি সত্যি এই পেশেন্টদেরকে যে ডেসক্রিপশন দিচ্ছেন, আসলে অ্যাসাইলামকে কি কোনো দেশ হিসেবে মান্টো দেখছেন? The asylum in a sense represents the whole subcontinent, গোটা উপমহাদেশ, the madness of its inhabitants symbolizing the madness of the partition violence. এবং দেখবে একটু ভালো করে নজর পড়লে যে অ্যাসাইলামের যে প্রত্যেকটা পেশেন্ট, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ শিখ, কেউ রেডিও ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনকে রিপ্রেজেন্ট করছে। আসলে ইট সিম্বলাইজেস দ্য এন্টায়ার সাবকন্টিনেন্ট। এবং এই গভর্নমেন্ট মেশিনারির যে দ্য আরবিট্রারিনেস অ্যান্ড দ্য ওপ্যাসিটি অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি, তাকে সাজেস্ট করছে। গভর্নমেন্ট মেশিনারি কতটা অ্যাবসার্ড হতে পারে। And in this context, where mental illness was commonly regarded as abhorrent and shameful, Manto's explicit engagement with the theme would have been unusual. সাধারণত পাগলামোকে একটা ট্যাবু হিসেবে দেখা হয়, কিন্তু মান্টো এই পাগলামোকে নিয়ে শর্ট স্টোরি লিখেছেন। The character of the Bishan Singh represents a symbolic commentary on the trauma and displacement. Bishan Singh becomes an allegorical, symbolic character of the trauma and displacement. আমি জানি ট্রমা মানে কি, সাইকোলজিক্যাল ট্রমা মানে বিলেটেড এক্সেস ইমোশন যেটা বারবার ফিরে আসে, which returns belatedly in haunting repetition, এবং ডিসপ্লেসমেন্ট, ছেড়ে আসা গ্রাম, ছেড়ে আসা পৃথিবী, তার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে বিশান সিং।
His intense suffering reflects that of partition refugee. সে রিপ্রেজেন্ট করছে আসলে এই রিফিউজিদের, হাজার হাজার যে ছেড়ে আসা রিফিউজি, যাদের কোনো দেশ নেই, তাদেরকে রিপ্রেজেন্ট করছে বিশান সিং। The constant questioning and demands to know about his homeland are evocative of fractured identities and loss of the sense of belonging. সে বারবার জিজ্ঞেস করছে যে তোবা তেক সিং কোথায়, ভারতবর্ষে না পাকিস্তান, আমাকে বলো। এটা সিম্বলাইজ করছে তার যে ফ্র্যাকচার্ড আইডেন্টিটি। হয়তো সে একজন শিখ, সে একজন হিন্দু, তার আসল দেশ হয়তো, তাকে হয়তো এখন যেতে হবে ভারতবর্ষে, তার আসল দেশ কিন্তু এখনো মনে প্রাণে তোবা তেক সিং। সেন্স অফ বিলঙ্গিং, তার মন, তার রুট, তার মূল কোথায়? তোবা তেক সিং এ। Perhaps his character is also a reflection of Manto's own suffering and confusion about identity in the wake of his move to Lahore. তাকে যেতে বাধ্য হয়, তিনি জন্মেছেন ভারতবর্ষের কাশ্মীরে, যেতে বাধ্য হয়েছে লাহোরে। যে মান্টোর নিজের যে কনফিউশন এবং সাফারিং, তিনি আসলে যাবেন কিনা তাই নিয়ে তিনিও কনফিউজ ছিলেন, পরে গেছেন, যেতে বাধ্য হয়েছেন, লাহোরে মুভ করতে বাধ্য হয়েছেন, তারপরে বেশি দিন বাঁচেননি। এই যে তার নিজের যে মনের চিন্তা ভাবনা, কনফিউশন, সেটাকে রিপ্রেজেন্ট করছে এই তোবা তেক সিং। কি কি প্রশ্ন পড়তে পারে এই গল্প থেকে? আমি মোটামুটি এখানে প্রশ্নের একটা থিম আমি মোটামুটি দেখিয়েছি, আমার এই স্টাডি মেটেরিয়াল দেখলেই মোটামুটি বুঝতে পারবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই গল্পের অবশ্যই দ্য টাইটেল অফ দিস পার্টিকুলার শর্ট স্টোরি। 1 নম্বর, significance of the title of the short story. 2 number question, as a partition fiction, partition short story representing the partition of India. Theme of partition, it's a partition short story, important. 3 number, theme of madness. 4 নম্বর, অনেকটা এইটার সঙ্গে ক্যারেক্টার অফ বিশান সিং। শর্ট কোয়েশ্চেন, তাহলে বড় কোয়েশ্চেন কি কি? টাইটেল, পার্টিশন শর্ট স্টোরি, থিম অফ ম্যাডনেস অর ইনস্যানিটি, ক্যারেক্টার অফ বিশান সিং। শর্ট কোয়েশ্চেন অনেক কিছুর উপরে আসতে পারে। এপিসোডস ইন দ্য মেন্টাল অ্যাসাইলাম, সবকটা এপিসোড যেগুলো দিয়েছে, একটা হচ্ছে রেডিও ইঞ্জিনিয়ারকে নিয়ে তার এপিসোডটা, একটা এপিসোড যে ট্রির ওপরে যে বাগলটা উঠে গেল তার এপিসোডটা। আচ্ছা, বিশান সিং এর যে অ্যাটিটিউড, প্রথম দিকে সে 15 বছর, হি নেভার উইন্ড, হি নেভার স্লেপ্ট। আচ্ছা, ফজলদ্দিন, হু ওয়াজ ফজলদ্দিন, তার বন্ধু। আচ্ছা, তার যে মেয়ে, আমি ভুলে গেলাম, কাউ, কি নামটা কি জানো, এটার নাম মনে আছে কারুর? রূপকাউকে, মানে তার মেয়ের নাম কি, এরকম ছোট্ট মতো শর্ট কোয়েশ্চেনে ফেলতে পারে। তার সঙ্গে সঙ্গে দ্য এন্ডিং অফ দ্য শর্ট স্টোরি, এটা 5 নম্বরে পড়তে পারে। এন্ডিং অফ দ্য শর্ট স্টোরি, এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ভালো করে টেক্সটটা মোটামুটি আমি পড়লাম, তোমরা যদি টেক্সটটা মোটামুটি ভালো করে পড়ো তাহলে অ্যাটলিস্ট তোবা তেক সিং থেকে ছোট কোয়েশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দাঁড়াও একবার দেখি। এগুলো তো খুবই সহজ। হোয়াট ইজ দ্য সেটিং ফর দ্য তোবা তেক সিং? a prison in an insane asylum in Lahore, এরকম 2 নম্বরের কোশ্চেন করতে পারে, কারণ আমাদের ন্যাচারালি প্রিপারেশন নিতে হবে অফলাইন এক্সামিনেশনের জন্য। আচ্ছা, লুনাটিকরা ছিল, the warder said that they had not known him
to blink his eyes in 15 years, বিশান সিং ন্যাচারালি। এরকম তোমরা কয়েকটা বিভিন্ন জায়গা থেকে, এই যে বিশান সিং কোথায় মারা গেছে, নো ম্যানস ল্যান্ড, এরকম ভাবে শর্ট করে আমি এটা লিংক তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। এরকম এই তোবা টেক সিং এর উপরে বিভিন্ন যে কোয়েশ্চেন বিভিন্ন জায়গা থেকে আসতে পারে সেইগুলো একটু তোমরা দেখে নেবে। তারা একবার দেখি তো আমার স্টাডি মেটেরিয়ালের স্যার স্যার 3 মার্কস কোয়েশ্চেন দেওয়া আছে। হ্যাঁ বলো স্যার, লিংকটা গ্রুপেও দিয়ে দেবেন। লিংকটা গ্রুপেও দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে লিংকটা গ্রুপেও দিয়ে দেবো। এই একটা স্টাডি মেটেরিয়ালের লিংক, এটা দেখলাম বেশ কি এক লিংকটা এইখানে অনেকগুলো এইটারও পিডিএফ এর লিংকটা দিলাম তোবা টেক সিং এর। এইখানে এই যে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের ধরন আছে, এটা তো নির্মলার উপরে। তোবা টেক সিং এরটা কোথায় আছে, তোবা টেক সিং ওটা তো মুন্সি প্রেমচন্দের ছোট গল্প। এখানে তো দেখতে পাচ্ছি না, দেখতে হবে আবার ভালো করে, তাহলে বুঝতে পারবো। তো মানে বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেন আর কি তোবা টেক সিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। ভায়োলেন্স অফ পার্টিশন অ্যাজ ডিপিক্টেড ইন তোবা টেক সিং পড়তে পারে, এটা কোনো একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এই যে ভায়োলেন্স অফ পার্টিশন অ্যাজ ডিপিক্টেড ইন তোবা টেক সিং, এরকম প্রশ্ন পড়তে পারে। ফলে এই পার্টিশনেরই ব্যাপারটা বেসিক্যালি। ফলে এই হচ্ছে মোটামুটি তোবা টেক সিং থেকে 10 এবং 5 নম্বরের মোরাললেস কোয়েশ্চেন। ভালো করে পড়ো। তোবা টেক সিং আজকের ক্লাসে আমি শেষ করলাম। এর পরের ক্লাসে আমি হ্যাঁ বলো পরমানন্দ। স্যার সেকেন্ড লিংকে যাওয়া যাচ্ছে না। সেকেন্ড লিংকে যাওয়া যাচ্ছে না? পিডিএফটা খুলে যাচ্ছে তো, খুলে যাওয়ার কথা, খুলছে না। এই তো খুলছে তো, আরেকবার দিচ্ছি দেখো, যাচ্ছে, খুলছে না নাকি? কোনো অসুবিধা নেই, আমি না স্যার খুলছে না। পিডিএফটা ডাউনলোড, খুলছে না, ঠিক আছে পিডিএফটা ডাউনলোড করে নিলাম, পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে বেশ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি নেক্সট ক্লাসে কি পড়াবো সেটা রেকর্ডটা অফ করে ডিসাইড করছি, বেশ। সো থ্যাংক ইউ। এখানে আমি অফিসিয়াল রেকর্ড শেষ করছি, আমরা এর পরের ক্লাসে আবার ফিরে আসবো।